বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি দ্রুত বিকশমান একটি দেশ। স্বাধীনতার কয়েক দশকের মধ্যেই আমাদের দেশ কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্প, রপ্তানি এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার পথে অনেক দূর এগিয়েছে। এখন আমাদের দেশকে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় উদীয়মান অর্থনীতি হিসাবে ধরা হয়। উন্নয়ন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বৃহৎ অবকাঠামো, শিল্পায়ন, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক পরিবর্তন একদিনে সম্ভব নয়। তার মানে এই নয় যে স্বল্প সময়ে উন্নয়নের কোনো অগ্রগতি সম্ভব নয়। 6 মাস খুবই অল্প সময়, তারপরেও এই সময়ের মধ্যে সঠিক পরিকল্পনা, দক্ষ বাস্তবায়ন এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলে দৃশ্যমান পরিবর্তন সম্ভব। 6 মাসের মধ্যে আমাদের কোন কোন ক্ষেত্রগুলোতে বাস্তব উন্নয়ন সম্ভব এবং যে সীমাবদ্ধতা রয়েছে তা পাশ কাটিয়ে কিভাবে আমরা দ্রুত উন্নয়ন করতে পারি তা নিয়ে বলি। 6 মাসের মধ্যে 5 থেকে 10% খেলাপি ঋণ উদ্ধার করা সম্ভব। এই ঋণ উদ্ধার করা সম্ভব হলে ব্যাংক খাতের যে আর্থিক সংকট চলছে তা অনেকটা কেটে যাবে এবং ব্যাংক খাতে যে ছাঁটাই প্রক্রিয়া চলছে তাও বন্ধ করা সম্ভব হবে। অন্যদিকে বন্ধ কলকারখানাগুলোকে আবার চালু করা সম্ভব হলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে আবার গতিশীলতা ফিরে পাবে। এক্ষেত্রে আমরা ঢাকা শহরের যানজট মুক্ত করতে পারি এবং সর্বসাধারণের চলাচলের জন্য আমরা 10 টাকার বিনিময়ে ঢাকা শহর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ব্যবস্থা করতে পারি। এতে সময় এবং খরচ দুটোই কমে আসবে। সামান্য হলেও ক্রয় ক্ষমতা বাড়বে, শিল্পে নতুন করে গতি ফিরতে শুরু করবে। অন্যদিকে বায়ু দূষণ কমানো এবং মশা নিয়ন্ত্রণ করা সম্ভব। ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা এবং মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে আমরা মুক্তি পেতে পারি। এতে চিকিৎসা ব্যয় কমে আসবে। ফলে সেই অর্থ আমরা জীবনমানকে উন্নততর করার কাজে ব্যয় করতে পারি। জীবনমানকে আরও উন্নততর করার জন্য আমরা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করে দিতে পারি। আরও উৎসাহ হিসাবে 1 বছর জ্বালানি খরচও ফ্রি করে দিতে পারি। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে জীবনমান উন্নত হবে। গরিব মানুষদের পেশা পরিবর্তনের সুযোগ তৈরি হবে। আমরা আমাদের দেশে রিক্সা চালকদের নামমাত্র মূল্যে ড্রাইভিং শেখাতে পারি, কেননা কোনো কিছুই ফ্রি হওয়া ভালো না। ড্রাইভিং শেখানোর পাশাপাশি এদের আমরা পড়ালেখার ব্যবস্থা করতে পারি। এতে একদিকে যেমন দুর্ঘটনা কমে আসবে, অন্যদিকে শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে একটি উন্নত উচ্চ শিক্ষিত জাতিতে রূপান্তরিত হওয়ার পথে মাইল ফলক স্থাপিত হবে। আমাদের যে প্রধান সড়কগুলোতে যে বাঁকের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে, আমরা সেই বাঁকগুলোকে অতি দ্রুত 4 থেকে 6 লেনে রূপান্তরিত করার মাধ্যমে দুর্ঘটনা কমাতে পারি। এখন বলি আমাদের প্রধান সমস্যা পানির সমস্যা নিয়ে। পানির আর্সেনিক এবং আয়রন থেকে বাঁচবার জন্য আমরা বায়ু থেকে পানি সংগ্রহ করতে পারি। কৃষিক্ষেত্রে আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত নদীর পানি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের লাভ হবে 2টা। একটা, ভূগর্ভস্থ পানির ব্যবহারের কারণে আমাদের খাদ্যের যে পুষ্টিগুণ কমে আসছে তা থেকে রক্ষা পাব। দ্বিতীয়, ভূগর্ভস্থ পানির স্তর আবার উপরের দিকে উঠতে থাকবে। আরেকটি কাজ আমরা করতে পারি, তা হচ্ছে মানুষের নৈতিকতা বোধ জাগ্রত করে খাদ্যের ভেজাল মুক্ত করতে পারি। তিস্তা প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া চলছে তা আমাদের কোনো লাভজনক হবে না, বরঞ্চ আরেকটি অপচয় প্রকল্প হতে চলেছে। এই অর্থ আমরা উপকূলবাসীর বাসস্থানের জন্য 50,000 ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ করে দিতে পারি। এতে একদিকে যেমন উপকূলবাসীর বাসস্থানের কষ্ট দূর হবে, অন্যদিকে অভিকর্ষ স্তরণ ব্যবহার করে আমরা লবণাক্ত পানিকে লবণ এবং বিশুদ্ধ পানিতে পৃথকীকরণের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। আমাদের দেশের বিশুদ্ধ পানির যে চাহিদা তার 10% পূরণ করা সম্ভব
এবং লবণের চাহিদা তার সমস্তই পূরণ করা সম্ভব। ফলে কক্সবাজারের যে বিস্তীর্ণ অঞ্চল লবণ চাষের জন্য ব্যবহার করা হয় তা আবার কৃষিক্ষেত্রে ব্যবহার করা যাবে, ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়বে। তিস্তানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ডক্টর ইউনূস আমাদের দেশের জন্য ভালো কিছু করতে না পারলেও তিনি ক্ষমতায় থাকতে চান, এটাই বাস্তবতা। ফলে আমাদের দেশের যে বিশাল উন্নতি করার সুযোগ ছিল তা তিনি করতেও পারবেন না, আবার উদারতা দেখে ক্ষমতা ছেড়ে দিয়ে আমাদেরকে উন্নতি করার সুযোগও দেবেন না। তিনি পশ্চিম থেকে সবই শিখেছেন, শুধু একটি বিষয় ছাড়া, তা হচ্ছে উদারনৈতিক সমাজে একজন রাষ্ট্রপ্রধান যদি ব্যর্থ হন তাকে যে পদত্যাগ করতে হয় তা তিনি শিখতে পারেন নাই।